জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার সমন্বয়কদের শেষ রক্ষাও হবে না, একই গোপন তথ্য বেরিয়ে আসলো, রেগে আছেন সেনাপ্রধান। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, দুজন আহত। দেশের সংস্কার এবং সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, বললেন প্রধান সমন্বয়ক এবং এনসিপি নেতা সার্জিস আলম। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, বললেন বাম গণতান্ত্রিক জোট। নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষে সন্দেহে পিটুনি, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি। সর্বশেষ জানবেন, ডক্টর ইউনূসকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন হুমকি দিয়েছেন, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে পারেন, গোয়েন্দা সংস্থা এটাই বলতেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, দুজন আহত। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত দুজন আহত হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। এনসিপির ভাষ্যমতে আজ সোমবার রাত 10:40 বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এক ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের 16 তলা এনসিপির অস্থায়ী কার্যালয়ে। ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারে কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে 50-60 জন লোক ছিলেন। বাংলা মোটর মোড়ে সিগন্যাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইএস গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে মারা হয়। ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায়। ককটেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানান আরিফুল ইসলাম। তিনি বলেন, ককটেল বিস্ফোরিত হয়ে এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক শরীফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজিরবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন আহত হয়েছেন। এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন। নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাতে 11:15টার দিকে বাংলা মোটর মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন এনসিপি। দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, বললেন সমন্বয়ক এবং এনসিপি নেতা সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি দীর্ঘ লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি একটি দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, 2-4 বছরেও সম্ভব নয়, এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। আজ সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় সার্জিস আলম এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওই সব খুনির বিচারের প্রশ্নেও আমরা বিন্দুমাত্র আপোষ থাকব না। নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, দেশের প্রথম সারির বড় 7টি দলের মধ্যে 6টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তী সরকারের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে, সেটি হারিয়ে ফেলবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখতে যেতে পারবো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেসারউদ্দিন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ বক্তব্য দেন। এ সময় পঞ্চগড়ের বিভিন্ন স্তরের এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর
জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরোধী, তাদের লোক সন্দেহে মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও ধারণ করার কারণে একজন সাংবাদিক ছুরি দেখিয়ে হত্যার হুমকি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মচারী বলেন, একটি পক্ষের নেতৃত্বে আছেন আরিফুজ্জামান প্রিন্স, তাকে ইশরাকের বিরোধী পক্ষ মনে করা হচ্ছে। তিনি আজ সিটি কর্পোরেশনের তার পক্ষের কর্মচারীদের নিয়ে নগর ভবনে আসেন। তারা আসার পর আরেকটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরী অনুসারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন, তবে তাদের নাম জানা যায়নি। এইদিকে পরে মুঠোফোন যোগাযোগ করা হলে আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ইশরাক নগর ভবন চালু করার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পরও বহিরাগত কিছু লোক প্রতিদিন নগর ভবনে মহড়া দিয়ে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করে আসছেন। কর্মকর্তা কর্মচারীরা যাতে নিরাপদে অফিস করতে পারেন সেজন্য তারা সব কর্মচারীরা একত্র হয়ে নগর ভবনে মিছিল শুরু করেন। এরপরই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেন আরিফ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, অন্যান্য দিনের মতো আজও তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের 5 জনকে গুরুতর আহত করেছে। এই ঘটনার 1.5 ঘন্টা পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে নগর ভবনে আসতে থাকেন ইশরাকের সমর্থকেরা। তারা নগর ভবনের সামনে অবস্থান নেন। সারজেজামানে দেখা যায় বেলা 1:30টার দিকে আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে ভবনের এক কর্মকর্তাকে মারধর করা হয়। তার নাম শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। তিনি সিটি কর্পোরেশনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইশরাকের অনুসারীরা তহিদুলকে বেদম পেটাতে থাকেন। এ সময় পুলিশ এসে তহিদুলকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু পুলিশের কাছে তহিদুলকে দিতে রাজি হচ্ছিল না ইশরাকের অনুসারীরা। পরে নগর ভবনে আগত আরেক ব্যক্তি আরিফুজ্জামান অনুসারী সন্দেহে মারধর করা হয়। এক পর্যায়ে পুলিশ 2 ব্যক্তিকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসব ঘটনার ভিডিও ও ছবি তোলার সময় গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হতে দেখা গেছে ইশরাকের সমর্থকদের। নাগরিক টেলিভিশনের প্রতিবেদক মোহাম্মদ আসাদুজ্জামান শিশিরের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন ইশরাকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্থা ও হুমকি দিতে দেখা যায়। আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় মারধরের ভিডিও করতে গেলে তার মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়, সব ভিডিও ও সব ছবি ডিলিট করে দেওয়া হয়, ছুরি দেখিয়ে তার জীবননাশের হুমকি দেওয়া হয়। এরপর ভর আর কোনো ভিডিও ও ছবি তোলেননি তিনি। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পারলেন বর্তমান দেশে কোথায় কি হচ্ছে, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন বেছে বেছে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, যদি এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখনই শেষ করছি এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।